সময়টা 1918 সালের 11ই সেপ্টেম্বর। প্রথম বিশ্বযুদ্ধ তখন অন্তিম দশায়। সে সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড লয়েড জর্জ। মিত্রশক্তির সাফল্যে তিনি বেশ উল্লাসিত। দেশে অবস্থানরত সৈন্য এবং যুদ্ধোপকরণ তৈরির নারী কর্মীদের সাময়িক ছুটি দিয়ে তিনি তাদের সাথে নিয়ে ম্যানচেস্টার সফরে যান লয়েড জর্জ। পিকাডিলি স্টেশন থেকে অ্যালবার্ট স্কোয়ারের পুরো যাত্রাপথে তারা উল্লাস করতে দেখা যায়। কিন্তু হঠাৎ সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর জ্বর ও গলা ব্যথা শুরু হয়। ধীরে ধীরে শরীর অসুস্থ হয়ে পড়ে। এরপর লয়েড জর্জকে টানা 10 দিন ম্যানচেস্টারের টাউন হলে শয্যাশায়ী থাকতে হয়েছিল। এত বেশি অসুস্থ ছিলেন যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও ছিল না। টাউন হলে তাকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দেওয়া হচ্ছিল। লয়েড জর্জের বয়স তখন 55 বছর। ম্যানচেস্টারের গার্ডিয়ান থেকে শুরু করে অধিকাংশ ব্রিটিশ সংবাদ মাধ্যমের এরকম ধারণা ছিল তার অসুস্থতার পেছনে হয়তো জার্মানির কোনো হাত রয়েছে। তাকে সরিয়ে দেওয়ার জন্য কোনো বিষ হয়তো প্রয়োগ করা হয়েছে। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিকিৎসকরা সেই দাবি নাকচ করে দেন। পরবর্তীতে জানা যায় তিনি স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে এমন একটি ভাইরাস যেটা প্রাণ কেড়ে নিয়েছিল 10 কোটি মানুষের। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে আজকে আমরা জেনে নিই সেই স্প্যানিশ ফ্লুর অজানা ইতিহাস। স্প্যানিশ ফ্লুর নাম তখনও নির্ধারণ করা হয়নি। এই নামকরণ হয়েছিল অনেক পরে। তবে সে যাত্রায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ভাগ্যবান ছিলেন এবং কোনো ক্রমে মৃত্যুর হাত থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। কিন্তু ব্রিটেনের প্রায় 2.5 লাখ মানুষ তার মতো ভাগ্যবান ছিলেন না। তারা স্প্যানিশ ফ্লু নামক এই ভাইরাসের সংক্রমণে মৃত্যুবরণ করেন, যা প্রথম বিশ্বযুদ্ধে মারা যাওয়া মোট ব্রিটিশ সেনা ও সাধারণ নাগরিকের চেয়ে অনেক বেশি। এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছিল কল্পনাতীত। সাম্প্রতিক গবেষণায় জানা যাচ্ছে সেই সময় পুরো বিশ্বে স্প্যানিশ ফ্লুর কারণে মারা গিয়েছিল প্রায় 50 থেকে 100 মিলিয়ন মানুষ। প্রথম বিশ্বযুদ্ধের মৃতের সংখ্যার চেয়ে অনেক বেশি। এটা ধারণা করা হয় প্রকৃত সংখ্যা উভয় বিশ্বযুদ্ধের সম্মিলিত সংখ্যার থেকেও অনেক বেশি। কিন্তু কোথা থেকে উৎপন্ন হয়েছিল এই স্প্যানিশ ফ্লু? শুরুতে ধারণা করা হয়েছিল স্প্যানিশ ফ্লু সম্ভবত কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হচ্ছে। স্পেন থেকে শুরু করে বিশ্বের অনেক সংবাদ মাধ্যমই এমন খবর প্রকাশ করেছিল। কিন্তু পরবর্তীতে জানা যায় এই তথ্য সম্পূর্ণ ভুল। স্প্যানিশ ফ্লুর জন্য দায়ী ছিল এক নতুন ধরনের ভাইরাস। পরবর্তীতে ধারণা করা হয় H1N1 নামের এক ভাইরাস, তবে প্রাথমিকভাবে এর নাম ছিল স্প্যানিশ ফ্লু। 1917 সালের 6 এপ্রিল মিত্রপক্ষে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ছিল তুলনামূলক অনেক ছোট, কিন্তু যুদ্ধে যোগ দেওয়ার 1 মাসের মাথায় তারা বিশাল এক সৈন্যবাহিনী গড়ে তোলে, যার মধ্যে প্রায় 2 মিলিয়ন সেনা ইউরোপের জন্য পাঠানো হয়। বিশাল সৈন্যবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা তখন যুক্তরাষ্ট্রে ছিল না, কিন্তু প্রয়োজনের তাগিদেই তারা দেশের বিভিন্ন স্থানে নতুন ক্যাম্প তৈরি করে। এর মধ্যে একটি ছিল কনসাসের ফোর্ট রাইলি, যেখানে সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নতুন করে ক্যাম্প তৈরি করা হয়। এই ক্যাম্পে মোট 50,000 সেনা থাকার ব্যবস্থা করা হয়, যেখানে 1918 সালের মার্চের শুরুতে প্রথমে এক সৈন্যের জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর কয়েক ঘন্টার মাথায় আরো শতাধিক সেনা একই কারণে হাসপাতালে ভর্তি হয়। পরবর্তী 1 সপ্তাহে এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। মূলত এটি ছিল স্প্যানিশ ফ্লুর উৎপত্তি, যার মূল উৎপত্তির কারণ ছিল পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার অভাব। একই জায়গায় বহু সংখ্যক সেনা থাকার কারণে সেখানে খুব সহজেই রোগের বিস্তার ঘটেছিল। পরবর্তীতে এপ্রিলে যখন মার্কিন সেনারা নিজের দেশ ছেড়ে ইউরোপের যুদ্ধের ময়দানে আসে, তখন তার সাথে করে সেই ভাইরাসও তারা নিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে যে স্প্যানিশ ফ্লু নামকরণ হওয়ার কারণ কি? স্প্যানিশ ফ্লু 30 বছর আগে ইউরোপে রাশিয়ান ফ্লুর সংক্রমণ হয়েছিল, যার উৎপত্তি ছিল উজবেকিস্তানের বুখারা। উজবেকিস্তান সেই সময় রাশিয়ার অংশ ছিল, যে কারণে সেই ভাইরাসের নাম ছিল রাশিয়ান ফ্লু। কিন্তু স্প্যানিশ ফ্লুর নামকরণ হয়েছিল অন্যভাবে, কারণ এই ভাইরাসের উৎপত্তি স্পেনে হয়নি। আবার তারা প্রথম বিশ্বযুদ্ধের সময় কোনো পক্ষের হয়েও যুদ্ধে জড়ায়নি, কিন্তু তাদের এই নিরপেক্ষ ভূমিকার কারণেই ইতিহাসের একটি কালো অধ্যায়ের সাথে তাদের নাম জুড়ে গেছে।
প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া দেশগুলোর সরকার তাদের সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনও ছিল। সরকারের অনুমতি ছাড়া সেসব দেশের সংবাদ মাধ্যম সংবেদনশীল কোনো খবর প্রকাশ করতে পারত না। কিন্তু স্পেন যেহেতু নিরপেক্ষ ভূমিকায় ছিল, তাই তাদের সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করার কোনো প্রয়োজনই ছিল না। যার ফলে রাজা ত্রয়োদশ আলফানোসে এবং তার প্রধানমন্ত্রী বেশ কয়েকজন সদস্য যখন বিশেষ সেই ভাইরাসে সংক্রমিত হন, তখন স্প্যানিশ সংবাদ মাধ্যম সেই খবর বেশ গুরুত্বের সাথে প্রকাশ করে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের কারণে তখন ইউরোপে প্রথমবারের মতো এই ভাইরাসের কথা শোনা যায়, যদিও এর আগেও ইউরোপে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল। কিন্তু ব্রিটেন, ফ্রান্স কিংবা যুক্তরাষ্ট্রের সরকার চায়নি তাদের জনগণ নিজ দেশে এমন রোগের কথা জানতে পারুক। ফলে নিজেদের যুদ্ধের যৌক্তিকতাকে ধরে রাখার জন্য তারা এই খবর গোপন করেছিল। এরপর স্পেনের সংবাদপত্র যখন তাদের রাজার অসুস্থ হওয়ার খবর প্রকাশ করে, তখন ব্রিটেন ও ফ্রান্সের নেতারা ভাইরাসের উৎপত্তি স্থল হিসেবে স্পেনের নাম প্রচার করে, যার ফলে তখন ভাইরাসটি হয়ে যায় স্প্যানিশ ফ্লু। কিন্তু স্প্যানিশরা জানতেন না তারা এই ভাইরাসের জন্য দায়ী নন। এই ভাইরাস ছড়ানোর জন্য তারা ফরাসি সেনাদের সন্দেহ করেছিল, কিন্তু তাদের হাতে কোনো শক্ত প্রমাণ ছিল না। তখন তারা এই মিথ্যে অপবাদ ঘোচানোর জন্য অভিনব এক উপায় বের করে। রাজধানী মাদ্রিদের জারজুয়েলা থিয়েটারে ডন জুয়ানের একটি মিথ মঞ্চায়নের সময় দ্য সোলজার অফ নেপলস নামে একটি গান খুবই জনপ্রিয় হয়। গানটি সেই ভাইরাসের মতোই খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল। পরবর্তীকালে স্প্যানিশেরা ভাইরাসটিকে সোলজার অফ নেপলস নাম দেয়। বিশ্বজুড়ে শতবর্ষ আগেই সেই মহামারী ভাইরাসের আসল পরিচয় এখনো স্প্যানিশ ফ্লু। স্পেনে ভাইরাসটির উৎপত্তি না হলেও সেখানকার লাখ লাখ মানুষের জীবন দিতে হয়েছে। এমনকি স্পেনে মৃত্যুর হার ব্রিটেনের থেকেও দ্বিগুণ ছিল, আর ডেনমার্কের থেকেও 3 গুণ বেশি। স্প্যানিশ ফ্লুতে সবথেকে বেশি জীবনহানি হয়েছে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে। এখানকার দেশগুলোতে মৃত্যুর হার ইউরোপের থেকে 30 গুণ বেশি। অথচ ভাইরাসটির উৎপত্তি যুক্তরাষ্ট্র ও ইউরোপে এর হার সর্বনিম্ন ছিল। স্প্যানিশ ফ্লু যে দ্রুততার সাথে মানুষকে সংক্রমণ করেছিল তা এর আগে ও পরে কখনোই দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে এমনও হয়েছে যে কেউ সকালে ঘুম থেকে ওঠার সময় অসুস্থ বোধ করেছেন, এরপর খাওয়া দাওয়া সেরে অফিসে যাওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেছেন। এই রোগের লক্ষণগুলো ছিল ভয়ঙ্কর। প্রথমে জ্বর ও শ্বাসকষ্ট হতো, দেহে অক্সিজেনের অভাবে কিছুটা নীলবর্ণ আকার ধারণ করত। এরপর শ্বাসযন্ত্রে রক্ত জমে বমি ও নাক দিয়ে রক্ত পড়া শুরু হতো। অনেকেই নিজেদের রক্তে গড়াগড়ি খেয়ে মারা যেতেন। এই ভাইরাস অত্যন্ত ক্ষিপ্রতার সাথে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। যেমন 1918 সালে পারস্য তথা ইরান ছিল বিশ্বের অন্যতম এক ব্যর্থ রাষ্ট্র। রাশিয়া ও ব্রিটেনের প্রতিযোগিতার কারণে এখানকার সরকার দুর্বল ও প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। ফলে সেখানে কোনো সঠিক স্বাস্থ্য ব্যবস্থা ছিল না। 1918 সালের আগস্টে যখন ইরানের উত্তর পূর্বের মাসাদ শহরে স্প্যানিশ ফ্লু ছড়িয়ে পড়ে, তখন এক রাতের মাথায় মহামারী আকার ধারণ করে এবং 2/3 মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়। কিন্তু এরপরও চলাফেরার উপর নিষেধাজ্ঞা না দেওয়ার তা আরও ভয়াবহ রূপ ধারণ করে। 1919 সালের জানুয়ারিতে স্প্যানিশ ফ্লু শেষবারের মতো আঘাত হানে। প্রথম ভাগে এই ভাইরাসের গতি কম ছিল, তবে দ্বিতীয় ভাগে তা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এরপর শেষ ধাপে এসে ভাইরাসটির ক্ষিপ্রতা অনেকটা কমে যায়। কিন্তু এরপরও 1920 সালের মার্চে বিদায় নেওয়ার আগে ব্রিটেনে 2,50,000, যুক্তরাষ্ট্রে 6,75,000 এবং জাপানে 4 লাখ এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ সমোয়ায় 1/5 লোক মৃত্যুবরণ করেন। আর সবথেকে ভয়ানক পরিস্থিতি হয়েছিল ভারতীয় উপমহাদেশে। 1918 সালে ইউরোপ ও আমেরিকায় স্প্যানিশ ফ্লু মহামারীর আকার ধারণ করে। তখন ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ভারত। ফলে প্রথম বিশ্বযুদ্ধে প্রচুর সংখ্যক সেনা ব্রিটেনের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে, যাদের মাধ্যমে পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে স্প্যানিশ ফ্লু মহামারী আকার ধারণ করে। ব্রিটিশ ভারতে মানুষের স্যানিটেশন ব্যবস্থা খুবই খারাপ পর্যায়ে ছিল। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতাও বেশি ছিল না। স্প্যানিশ ফ্লু সবথেকে বেশি প্রাণঘাতী হয়ে দাঁড়ায় ভারতীয় উপমহাদেশে। সংখ্যায় যা ছিল প্রায় 18 থেকে 20 মিলিয়ন, অর্থাৎ 2 কোটি মানুষ মারা গিয়েছিল শুধুমাত্র এক ভাইরাসের আক্রমণে। একক দেশ হিসেবে যা ছিল সর্বোচ্চ, তবে সঠিক সংখ্যা কখনো জানা যায়নি। সঠিক হিসাব করলে মৃতের সংখ্যা আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে।
তবে বিশ্বব্যাপী স্প্যানিশ ফ্লুর ভয়াবহতা ছড়ানোর জন্য দায়ী হলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের মতো যুদ্ধে অংশ নেওয়া দেশগুলো। ভ্যাকসিন ও অ্যান্টিবায়োটিকের পূর্ববর্তী সময়ে রোগ ছড়ানো ছিল খুবই সাধারণ এক বিষয়। এর মধ্যে ইউরোপ ও আমেরিকার সত্য জানার পরেও তা গোপন রেখেছিল, যা ভাইরাসকে অপ্রতিরোধ্য হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছিল। যুদ্ধের ময়দানে বুলেটের আঘাতে যত না মানুষ প্রাণ দিয়েছেন, তার থেকে বেশি নিরপরাধ মানুষকে জীবন দিতে হয়েছে যুদ্ধের ময়দান সৃষ্ট এক ভাইরাসের কারণে। সেই কারণেই আমাদের যুদ্ধের পথ পরিহার করা উচিত। যুদ্ধ শুধু একটি সভ্যতাকে ধ্বংস করে না, সাথে কেড়ে নেয় কোটি কোটি মানুষের প্রাণ। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানতে পারলাম যে এই যে স্প্যানিশ ফ্লু, যেটা প্রায় 10 কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এক সময়। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য।